হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 6 পেপার থেকে দুটো গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটো হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার মধ্যে তুলনা। ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয়ই গণতান্ত্রিক দেশ, অর্থাৎ এই দুই দেশের মধ্যে দল ব্যবস্থা অর্থাৎ যে পার্টি সিস্টেম তার মধ্যে কিছু সাদৃশ্য আছে অর্থাৎ কিছু মিল আছে এবং কিছু বৈসাদৃশ্য অর্থাৎ পার্থক্য আছে, সেটা নিয়ে আলোচনা করব। এবং দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এই প্রশ্ন দুটোর উত্তর তোমরা আজকে বুঝে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্স নিয়ে পড়াশোনা করছো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো, বোর্ডে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও। প্রথম প্রশ্ন যেটা আছে, ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের দল ব্যবস্থার তুলনা করো। এখানে প্রথমে তোমাদের একটা ইন্ট্রোডাকশন লিখতে হবে। সেখানে কি লিখবে দেখো, গণতন্ত্রে দলীয় ব্যবস্থা অপরিহার্য। অধ্যাপক বার্কার বলেছেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে গ্রহণ করতে হলে দলীয় ব্যবস্থাকে স্বীকার করতেই হবে। তবে রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি অনুসারে দলীয় ব্যবস্থার প্রকৃতি নির্ভর করে। বলছে রাজনৈতিক ব্যবস্থার প্রকৃতি অনুসারে দলীয় ব্যবস্থার প্রকৃতি নির্ভর করে। যেমন উদারনৈতিক গণতন্ত্রে মত প্রকাশের স্বাধীনতা থাকে বলে একাধিক রাজনৈতিক দল থাকে। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্র উদারনৈতিক গণতন্ত্রের দেশ, তাই এই দুই দেশে একাধিক রাজনৈতিক দল আছে। ব্রিটেনে আছে রক্ষণশীল দল, শ্রমিক দল, উদারনৈতিক দল। তারপরে অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে আছে সাধারণতন্ত্রী দল, গণতন্ত্রী দল, সমাজতন্ত্রী শ্রমিক দল, কমিউনিস্ট দল প্রভৃতি। উভয় দেশের দলীয় ব্যবস্থার মধ্যে যেমন সাদৃশ্য আছে তেমনি মৌলিক পার্থক্যও আছে। উভয়ের মধ্যে সাদৃশ্য, প্রথমে যে সাদৃশ্য অর্থাৎ দুটো দেশের দলীয় ব্যবস্থার মধ্যে যে মিলগুলো আছে সেগুলো দেখে নাও। এক নম্বর হচ্ছে দ্বিদলীয় ব্যবস্থা। উভয় দেশের দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে। উভয় দেশে দুটি প্রধান দল সরকারি ক্ষমতা দখলের জন্য চেষ্টা করে। মার্কিন যুক্তরাষ্ট্রের দল দুটি হলো গণতন্ত্রী দল এবং সাধারণতন্ত্রী দল। ব্রিটেনের দল দুটি হলো রক্ষণশীল দল ও শ্রমিক দল। অবশ্য উভয় দেশে আরও দল আছে, তবে তাদের প্রভাব খুব সামান্য। তারপর দেখো, সাংবিধানিক স্বীকৃতি নেই। উভয় দেশের দলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও সাংবিধানিক স্বীকৃতি পায়নি। সামাজিক ও রাজনৈতিক প্রয়োজনে ধীরে ধীরে দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে। 3 নম্বর পয়েন্ট কি আছে দেখো, আঞ্চলিক আনুগত্য। এই পয়েন্টটা বোঝো। আঞ্চলিক আনুগত্য কি বলা হচ্ছে দেখো, উভয় দেশের দলীয় আনুগত্য কিছুটা অঞ্চল ভিত্তিক। যেমন ব্রিটেনে রক্ষণশীল দলের প্রাধান্য দক্ষিণ পূর্বাঞ্চলে বেশি, উত্তর ও মধ্যাঞ্চলে আছে শ্রমিক দলের প্রাধান্য। তেমনি মার্কিন যুক্তরাষ্ট্রে সাধারণতন্ত্রী দল মূলত উত্তর পশ্চিমাঞ্চলে এবং গণতন্ত্রী দল দক্ষিণাঞ্চলের দল হিসাবে পরিচিত। তারপরের পয়েন্ট কি আছে, সহনশীলতা। উভয় দেশের প্রধান দুটি দলের মধ্যে সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব দেখা যায়। সেই কারণে আইনসভায় আলোচনা ও বিতর্ক চরম তিক্ততায় পরিণত হয়। তার কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের মধ্যে আদর্শগত পার্থক্য নেই। তারা সাংবিধানিক উপায়ে ক্ষমতা দখল করতে চায়। বিদেশ নীতির ক্ষেত্রেও মৌলিক পার্থক্য নেই, তাই তাদের মধ্যে সহনশীলতার মনোভাব আছে। ব্রিটেনেও রক্ষণশীল দল ও শ্রমিক দল বিদ্যমান সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন চায় না, অর্থাৎ পুরোপুরি পরিবর্তন চায় না, তাই সেখানেও সহনশীলতার মনোভাব গড়ে উঠেছে। পরের পয়েন্ট আছে বিপ্লব বিরোধী মনোভাব। উভয় দেশে প্রধান দুটি রাজনৈতিক দল রাজনৈতিক স্থিতাবস্থা বজায় রাখতে চায়। তারা বিপ্লবের পথে না গিয়ে সাংবিধানিক উপায়ে সরকারের ক্ষমতা দখলের চেষ্টা করে। অর্থাৎ বিপ্লব বিরোধী মনোভাব উভয় দেশের দলীয় ব্যবস্থায় দেখা যায় না। তারপরে বলা হচ্ছে স্বার্থ সন্ন্যাসী গোষ্ঠীর প্রভাব। এক একটি স্বার্থকে কেন্দ্র করে
কয়েকটি মানুষকে নিয়ে এক একটি স্বার্থ সন্ন্যাসী গোষ্ঠী গড়ে ওঠে, যেমন ব্যবসায়ী গোষ্ঠী। এই সব গোষ্ঠী তাদের স্বার্থ পূরণের জন্য সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে। উদারনৈতিক গণতন্ত্রে এই সব গোষ্ঠী বিশেষ ভূমিকা পালন করে। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রে উদারনৈতিক গণতন্ত্রের দেশ, তাই সেখানে রাজনৈতিক দলের মধ্যে স্বার্থসন্ন্যাসী গোষ্ঠীর প্রভাব আছে। তাদের শিক্ষক সংগঠন, শ্রমিক সংগঠন, ছাত্র সংগঠন প্রভৃতি আছে। তারা তাদের দলের সঙ্গে যোগাযোগ রেখে কাজ করে এবং সরকারি নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। এবারে কি আছে দেখো, এবারে আছে উভয়ের মধ্যে বৈসাদৃশ্য, অর্থাৎ তাদের মধ্যে যে পার্থক্য সেটা এবার তোমরা দেখো। 1 নম্বর পয়েন্ট আছে সরকার ও দলের সঙ্গে সম্পর্কগত পার্থক্য। সরকার ও দলের সঙ্গে ব্রিটেনে সরকার ও দলের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এখানে যে দল কমন সভায় সংখ্যাগরিষ্ঠতা পায় সেই দল মন্ত্রিসভা গঠন করে। তারা দলীয় কর্মসূচি অনুসারে সরকার চালায়। সরকারের নীতি নির্ধারণে দল সাহায্য করে। প্রধানমন্ত্রীকে সবসময় দলের ঐক্য বজায় রাখতে হয়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা স্বীকৃত। রাষ্ট্রপতির সঙ্গে আইনসভার প্রত্যক্ষ যোগাযোগ নেই। তিনি স্বাধীনভাবে কাজ করেন। দলের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক নাও থাকতে পারে। তারপরের পয়েন্ট আছে দেখো আদর্শগত পার্থক্য। ব্রিটেনে রক্ষণশীল ও শ্রমিক দলের মধ্যে আদর্শগত পার্থক্য আছে। রক্ষণশীল দল ব্যক্তিগত মালিকানায় বিশ্বাসী, কিন্তু শ্রমিক দল সমাজতান্ত্রিক আদর্শে বিশ্বাসী। তারা ব্যক্তিগত মালিকানার পরিবর্তে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করতে চায়। তারপর দেখো কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি দলের মধ্যে আদর্শগত কোনো পার্থক্য নেই। উভয় দলের জাতীয় আন্তর্জাতিক বিষয়ে দৃষ্টিভঙ্গি প্রায় এক। তাই অধ্যাপক ফাইনার বলেছেন আমেরিকান হ্যাজ অনলি ওয়ান পার্টি, দ্য রিপাবলিক কাম ডেমোক্রেটিক ডিভাইডেড ইন্টু টু নিয়ারলি ইকুয়াল হালস মানে হচ্ছে অর্ধেক। তারপর দেখো কাঠামোগত পার্থক্য। ব্রিটেনের দল দুটি কেন্দ্রীভূত, অর্থাৎ কেন্দ্রীয় কমিটির নির্দেশে আঞ্চলিক কমিটিগুলি চলে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের এই ব্যবস্থা নেই। দলের অঙ্গরাজ্যের শাখাগুলি স্বাধীনভাবে কাজ করে। রাষ্ট্রপতি নির্বাচনের সময় দল দুটি জাতীয় দল হিসাবে কাজ করে, অন্য সময় আঞ্চলিক মনোভাব নিয়ে কাজ করে। তারপর দেখো পরের পয়েন্ট কি আছে দলীয় শৃঙ্খলাগত পার্থক্য। ব্রিটেনের রাজনৈতিক দলগুলির মধ্যে শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা দেখা যায়, তাই সহজে দলীয় আনুগত্যের পরিবর্তন ঘটে না, কিন্তু মার্কিন দলীয় ব্যবস্থায় এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না। তারপরে দেখো কি বলা হচ্ছে যে এই কারণে কংগ্রেসের সদস্যরা স্বাধীনভাবে মতামত প্রকাশ করে, এমনকি আইনসভায় অনেক সময় একে অপর দলকে ভোট দেয়। তারপর দেখো বিরোধী দলের ভূমিকাগত পার্থক্য। ব্রিটেনে বিরোধী দলকে বিশেষ মর্যাদা দেওয়া হয়। সেখানে বিরোধী দলকে বলা হয় রানীর বিরোধী দল। শুধু তাই নয়, ব্রিটেনের জনগণ বিরোধী দলকে স্বাধীনতার প্রতীক বলে মনে করে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে বিরোধী দল এই ক্ষমতা ভোগ করে না। তারপর দেখো মূল্যায়নে কি বলা হচ্ছে। সুতরাং দেখা যাচ্ছে উভয় দেশের দলীয় ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য আছে। তার প্রধান কারণ হলো মার্কিন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রপতি চালিত শাসন ব্যবস্থা। রাষ্ট্রপতি আইনসভার কাছে দায়ী নন, ফলে দলের গুরুত্ব অনেক কমে গেছে, কিন্তু ব্রিটেনে আইনসভা মন্ত্রিসভার কাছে দায়ী থাকে। ব্রিটেনে মন্ত্রিসভা আইনসভার কাছে দায়ী থাকে। এক্ষেত্রে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নেই। আইনসভা ও শাসন বিভাগ পরস্পরের ওপর নির্ভরশীল। উভয়ের মধ্যে যোগসূত্র রচনা করে রাজনৈতিক দল, তাই দলীয় ব্যবস্থার গুরুত্ব এখানে অনেক বেশি। এবারে তোমরা দ্বিতীয় প্রশ্নের উত্তরটা বুঝে নাও। দ্বিতীয় প্রশ্ন যেটা আছে, মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা লেখো। মার্কিন যুক্তরাষ্ট্র হলো রাষ্ট্রপতি শাসিত রাষ্ট্র। এই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থার সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠিত হলেন রাষ্ট্রপতি। তিনি শাসন বিভাগের আনুষ্ঠানিক এবং প্রকৃত প্রধান। আমাদের এখানে আনুষ্ঠানিক প্রধান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিক প্রধানও এবং প্রকৃত প্রধানও। তত্ত্বগতভাবে রাষ্ট্রপতির হাতেই শাসনের সকল ক্ষমতা ন্যস্ত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে
মার্কিন যুক্তরাষ্ট্রের জনজীবনেও রাষ্ট্রপতির স্থান নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপর দেখো মার্কিন রাষ্ট্রপতি নির্বাচন ও অপসারণ। মার্কিন রাষ্ট্রপতি একটি মধ্যবর্তী নির্বাচক সংস্থার দ্বারা 4 বছরের জন্য নির্বাচিত হন। প্রতিটি অঙ্গরাজ্যে যতগুলি প্রতিনিধি কংগ্রেসের উভয় কক্ষে আছে ততগুলি প্রতিনিধি প্রত্যেক অঙ্গরাজ্যের নির্বাচনের মাধ্যমে এই নির্বাচক সংস্থার সদস্যরূপে নির্বাচিত করে। তারাই পরে রাষ্ট্রপতিকে নির্বাচিত করে। একমাত্র ইমপিচমেন্টের দ্বারা রাষ্ট্রপতিকে অপসারিত করা যায়। তারপরে কি বলা হচ্ছে, মার্কিন রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী। দেখো প্রথমে কি আছে, শাসন সংক্রান্ত ক্ষমতা। 1 নম্বর পয়েন্ট এখানে সংবিধানের পবিত্রতা রক্ষা করা। রাষ্ট্রপতি যখন তার দায়িত্বভার গ্রহণ করেন তখন তাকে সংবিধানের পবিত্রতা রক্ষা করার জন্য জন্য শপথ নিতে হয়। যখন সংবিধান ভঙ্গ করা হয় তখন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারেন। তারপর দেখো আইন কার্যকর করা। আইনসভা যে আইন তৈরি করে এবং বিচার বিভাগ আইন প্রয়োগের মাধ্যমে যে রায় দেয় সেগুলিকে কার্যকরের দায়িত্ব রাষ্ট্রপতির। এগুলিকে কার্যকর করতে গিয়ে তাকে নীতি নির্ধারণ করতে হয়। পরের পয়েন্ট হচ্ছে নিয়োগ সংক্রান্ত ক্ষমতা। এই পয়েন্টটা দেখে নাও। মার্কিন রাষ্ট্রপতি সরকারি কর্মচারীদের নিয়োগ করেন, তবে এই সব নিয়োগের ব্যাপারে তিনি সিনেটের সম্মতি গ্রহণ করেন। সিনেট মানে কি, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কংগ্রেস, কংগ্রেসের উচ্চকক্ষের নাম সিনেট। সিনেট সাধারণত এতে কোনো আপত্তি করে না, একে বলা হয় সিনেটের সৌজন্যবোধ। তারপর দেখো অপসারণ সংক্রান্ত ক্ষমতা। রাষ্ট্রপতি যে কোনো সরকারি কর্মচারীকে পদচ্যুত করতে পারেন। এ ব্যাপারে সিনেটের কোনো সম্মতির প্রয়োজন হয় না। বর্তমানে সিনেটের সম্মতির প্রয়োজন হয়। পরের পয়েন্ট বৈদেশিক ক্ষমতা। রাষ্ট্রপতি যে কোনো রাষ্ট্রের সাথে চুক্তি বা সন্ধি করতে পারেন, তবে তাকে কার্যকর করার জন্য সিনেটের 2/3 সদস্যের সমর্থন প্রয়োজন হয়। যেমন রাষ্ট্রপতি উইলসন ভার্সাই সন্ধিতে স্বাক্ষর করলেও সিনেটের সম্মতি না দেওয়ায় তা বাতিল হয়ে যায়। এছাড়া রাষ্ট্রপতি যে কোনো রাষ্ট্রের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন বা ছিন্ন করতে পারেন। তারপর দেখো সামরিক ক্ষমতা কি বলা হচ্ছে। রাষ্ট্রপতি সেনাবাহিনীর সর্বাধিনায়ক। এই ক্ষমতা বলে তিনি যুদ্ধের সময় যে কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কোথায় কত সৈন্য পাঠানো হবে, যুদ্ধে কোন ধরনের অস্ত্র ব্যবহার করা হবে তা তিনিই ঠিক করেন। সেনাবাহিনীর প্রধান হিসাবে তিনি সিনেটের সম্মতি নিয়ে উচ্চপদস্থ সেনানায়কদের নিয়োগ করেন। তারপর দেখো যুদ্ধ সংক্রান্ত ক্ষমতা। যুদ্ধ ঘোষণার ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতির নেই। এই ক্ষমতা মার্কিন কংগ্রেস ভোগ করে। কংগ্রেস মানে আইনসভা মার্কিন যুক্তরাষ্ট্রের। তবে রাষ্ট্রপতি এমন অবস্থার সৃষ্টি করতে পারে যাতে কংগ্রেস সম্মতি দিতে বাধ্য হয়। যুদ্ধ ঘোষণার ক্ষমতা না থাকলেও যুদ্ধ বন্ধ করার ক্ষমতা মার্কিন রাষ্ট্রপতির আছে। তারপর দেখো জরুরি অবস্থা সংক্রান্ত ক্ষমতা। দেশের সংকটজনক অবস্থার সৃষ্টি হলে রাষ্ট্রপতি জরুরি ক্ষমতা প্রয়োগ করে থাকেন। এইরূপ অবস্থা দেখা দিলে রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে রাষ্ট্রপতির ক্ষমতা ব্যাপক বৃদ্ধি পায়। তারপরে আছে কি বলা হচ্ছে, সংবিধানের এই ক্ষমতার উল্লেখ না থাকলেও কংগ্রেস ও জনসাধারণ ইহা স্বীকার করে নিয়েছে। এই জন্য গৃহযুদ্ধের সময় আব্রাহাম লিঙ্কন এই ক্ষমতার ব্যবহার করেছিলেন। তারপর দেখো আইন সংক্রান্ত ক্ষমতা। মার্কিন সংবিধানে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি গৃহীত হওয়ায় রাষ্ট্রপতিকে আইন বিভাগ থেকে পৃথক করা হয়েছে। এই জন্য তত্ত্বগতভাবে রাষ্ট্রপতি আইন বিষয়ক কোনো ক্ষমতা ভোগ করেন না, কিন্তু যেহেতু দলীয় সমর্থনে নির্বাচিত হন সেই জন্য আইনসভায় তার দলের সংখ্যাগরিষ্ঠতা থাকলে তিনি প্রয়োজন মতো আইন প্রণয়ন করতে পারেন। তারপর কি বলা হচ্ছে দেখো আইন প্রণয়নের উদ্যোগ গ্রহণ। রাষ্ট্রপতি সরাসরি বিল উত্থাপন করতে না পারলেও কংগ্রেসে বাণী প্রেরণ করেন দেশের অবস্থা সম্পর্কে তথ্য সরবরাহ এবং প্রয়োজনীয় বিষয়ে কংগ্রেসের বিবেচনার জন্য প্রস্তাব পেশের মাধ্যমে আইন প্রণয়নে তিনি উদ্যোগ গ্রহণ করেন।
তারপর দেখো ভেটো প্রয়োগের ক্ষমতা। মার্কিন সংবিধানে রাষ্ট্রপতির হাতে এই বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ক্ষমতা ন্যস্ত করেছে। রাষ্ট্রপতি কংগ্রেস প্রণীত বিলের ওপর ভেটো প্রয়োগের ক্ষমতা বহন করে। রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কংগ্রেস প্রণীত কোনো বিল আইনে পরিণত হয় না, ফলে রাষ্ট্রপতি আইন প্রণয়ন সংক্রান্ত ব্যাপারে প্রধান ভূমিকা পালন করেন। তারপর দেখো মার্কিন রাষ্ট্রপতির পদমর্যাদা। মার্কিন রাষ্ট্রপতি একাধারে দলীয় নেতা ও জাতির নেতা। রাষ্ট্রপতির এই ক্ষমতা ও পদমর্যাদা নির্ভর করে পদাধিকারী ব্যক্তির ব্যক্তিত্ব ও কর্মদক্ষতার ওপর। তার মর্যাদা তার ব্যক্তিত্ব ও পারিপার্শ্বিক অবস্থার উপর নির্ভর করে। দলীয় প্রার্থী হিসাবে রাষ্ট্রপতি মার্কিন প্রশাসন পরিচালনা করেন। তিনি আন্তর্জাতিক নেতারও ভূমিকা পালন করেন। এই ছিল তোমাদের আজকের ক্লাস।